দেখো অন স্ক্রিন অনেক কিছু ঘটে যায়, সবসময় সেটা নিয়ন্ত্রণে থাকে না। আমি জি 24 ঘন্টা ছাড়ার পর যখন আমি দেখি যে ওকে এবং আরেকজন আমার বন্ধু রুদ্র দুজনকে নিয়ে বলা হচ্ছে যে এরা, তখন আমার খুব খারাপ লাগে যে ভালো না করতে পারুক, ওরা আমার খারাপ করবে বা ক্ষতি করবে এরকমটা না। অভিজিৎ বাবুরও খারাপ লেগেছে, মানে উনি আমাকে বলেছেন যে আমি সেদিন ওটা কেন বললাম, যে মানে এগুলো হয়ে যায়। বিকজ অভিজিৎ গাঙ্গুলি যিনি রাজনীতিতে নতুন, রাজনীতির ময়দানে, এবং সত্যি রাজনীতির ময়দানটা অনেক হার্শ। তোমাকে নিয়ে বহু ঘটনা রয়েছে, বহু কন্ট্রোভার্সি বলো বা মনে রাখার মতো ঘটনা রয়েছে। আমি দুটো ছোট ছোট কন্ট্রোভার্সি নিয়ে তোমার কি মতামত জিজ্ঞেস করবো। ফার্স্ট আমার প্রশ্ন থাকবে একটা অন্য বিষয়, সেটা হচ্ছে যে ধরো অনেক সময় অন স্ক্রিন অনেকের সাথে উত্তপ্ত বাদানুবাদ হয়েও যায়, না চাইতেও হয়ে যায়, তো সেটা কি পার্সোনাল রিলেশনে এফেক্ট করে কখনো? অ্যাবসলিউটলি না, একদমই না। আর আমি এর মধ্যে প্রথম ঘটনাটা জিজ্ঞেস করব যে একবার মোহাম্মদ সেলিমের সাথে একটা শোতে, টেলিভিশন শোতে কিছুটা আমার মনে হয়েছিল যে একটু অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপর তোমাদের যোগাযোগ কি হয়েছে বা কথা হয়েছে? হ্যাঁ, খুব ভালো রকম যোগাযোগ হয়েছে, সেই দিন ফোনে কথা হয়েছে। এগুলো না আমি মনে করি যে দেখো অন স্ক্রিন অনেক কিছু ঘটে যায়, সবসময় সেটা নিয়ন্ত্রণে থাকে না। সেটা কখনো আইডিয়ালি যে মানে আমার যে দায়িত্ব, যে সাংবাদিক, যে সঞ্চালক, তার দায়িত্ব হচ্ছে যে উল্টা রাখা, উল্টো দিকে যিনি আছেন তিনিও সেদিন মানে সেদিনও আমার মনে আছে, সেদিন একটা খুব হাই ভোল্টেজ ইলেকশনের দিন ছিল। সেটার পর একজন মানুষ যিনি গোটা দলটাকে নেতৃত্ব দিচ্ছেন, তার একটা রিয়াকশন হতে পারে, বিকজ আমরা সবাই হিউম্যান বিং, তিনি রিয়াক্ট করতে পারেন অন এয়ার। সেই রিয়াকশনটাকে ডেফিনেটলি আমি কাউন্টার করাটা স্বাভাবিক, কিন্তু এটাকে আমি কখনো পার্সোনাল লাইফে রিয়াক্ট করি না। তো এখনো সেলিমদার সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক। সেলিমদা আমাকে ভীষণ স্নেহ করে, মানে খুব কম বয়স থেকে, মানে আমার সাংবাদিকতার যদি শৈশব বলো, সেই সময় থেকে আমাকে যারা অত্যন্ত স্নেহ করেছেন, অত্যন্ত প্রশ্রয় দিয়েছেন, তাদের মধ্যে সেলিমদা একজন। আচ্ছা, হ্যাঁ, এবং সেলিমদা তারপর আমাকে ইন্টারভিউ দিয়েছেন। সেটা তো দেখেছি। হ্যাঁ, তো সেলিমদার সঙ্গে আমার অন স্ক্রিন কি হলো সেটা না তো সেলিমদা কখনো ব্যক্তিগতভাবে মনে রাখেন না, আমি কোনোদিন মনে রাখি, অন্যদের ক্ষেত্রেও তাই। এরপর সব থেকে বিতর্কিত ঘটনাটা নির্বাচনের ফলাফলের দিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, নির্বাচনের দিন যেদিন নির্বাচন ছিল, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্ভবত কিছু একটা খেতে তোমার শোতে আসে, এবং আমিও এক্সপেক্ট করিনি, আমি এটা লাইভ দেখছিলাম প্রবাবলি, যে মানে এই রকম রিয়াকশন ওনার থেকে আসবে। ঘটনাটা কি হয়েছিল আর তারপরে মানে উনি হঠাৎ করে ওরকম বললেন কেন, সেটা তো ডেফিনেটলি উনি বলতে পারবেন অবশ্যই তোমার থেকে ভালো, বাট একটু যদি বলো। আর তারপরে কি অভিজিৎ বাবুর সাথে তোমার কথা হয়েছে? হ্যাঁ, আমার সাথে দেখা হয়েছে, আমরা গল্প করেছি। অভিজিৎ বাবুরও খারাপ লেগেছে, মানে উনি আমাকে বলেছেন যে আমি সেদিন ওটা কেন বললাম, যে মানে এগুলো হয়ে যায়। বিকজ অভিজিৎ গাঙ্গুলি যিনি রাজনীতিতে নতুন, রাজনীতির ময়দানে, এবং সত্যি রাজনীতির ময়দানটা অনেক হার্শ। যেটা উনি যখন বিচারপতি ছিলেন, এই হার্শ রিয়েলিটিটার সঙ্গে ওনার একটা দূরত্ব ছিল। সেই মানুষ প্রথম একটা নির্বাচনে লড়ছেন, তার জাস্ট 1.5 মাস আগে বা 2 মাস আগে তিনি পলিটিক্সে জয়েন করেছেন, এবং খুব হাই ভোল্টেজ একটা ইলেকশন, প্রেস্টিজ ফাইট, সারাদিন ধরে তার নার্ভের ওপর দিয়ে অনেক কিছু, এবং উনি সত্যি সারাদিন যেদিন কিছু খাননি। অনেকে আমাকে বলেছেন যে উনি মুড়ি খেতে খেতে কেন ইন্টারভিউ দিচ্ছিলেন। আমি বললাম যে এটা ঘটনা যে উনি তখন মুড়িটা খাচ্ছিলেন, এবং ওনাকে আমরাই ইনসিস্ট করি যে না আপনি এক্ষুনি বসুন, ওনার খুব খিদে পেয়েছিল, উনি মুড়ি খেতে খেতে বসেছেন। সেই সময় ওনার কোনো একটা প্রশ্ন ভালো লাগেনি, বা ওনার উনি পরে বলেছেন যে উনি ওইভাবে বলেছেন, এটার জন্য ওনার খারাপ লেগেছে। কিন্তু আমি এটাকে কখনোই স্ক্রিনের বাইরে এটাকে খুব অফেন্স হিসেবে নিইনি। এটা হতে পারে, এবং যেটা হয়েছে অন স্ক্রিনই হয়েছে, তাতে প্রচুর লোকের তারপর প্রচুর গুজব ছড়ানো ইত্যাদি, বাট নো, হি ইজ নট আ ব্যাড পারসন। মানে এটা অবধি রটেছে যে তুমি জি বাংলা ছেড়ে দিয়েছো ওনার জন্য। 24 ঘন্টা, হ্যাঁ, উনি আমার জি 24 ঘন্টা অত্যন্ত, এবং আমি প্রথম এটা নিয়ে মুখ খুলি হচ্ছে আমি জি 24 ঘন্টা ছাড়ার পর যখন আমি দেখি যে ওকে এবং আরেকজন আমার বন্ধু রুদ্র দুজনকে নিয়ে বলা হচ্ছে যে এরা, তখন আমার খুব খারাপ লাগে যে ওরা সত্যি এর জন্য কোনো ওদের
কোনো দায় নেই, মানে ওরা আমার ভালো না করতে পারুক, ওরা আমার খারাপ করবে বা ক্ষতি করবে এরকমটা না, সঙ্গে সঙ্গে জাজ করে নেওয়া হলো যে দে আর সো ব্যাড, যে ওরা মানে ওরা ভীষণ কলকাঠি নেড়েছে ইত্যাদি। আর আমারও আমার এত বছর চাকরি করার পর যদি আমার কোনো জায়গায় এতটা নড়বড়ে হয় যে জাস্ট একটা কলে আমার চাকরি চলে গেল, তাহলে তো বুঝতে হবে যে আমি সাংবাদিক না, ওদের কোনো দায়িত্ব নেই। যাই হোক, বাস্তব আর রটনার মধ্যে অনেকটা তফাৎ। হ্যাঁ, মানে আমাদের ভীষণ ভালো রিলেশন এখন পর্যন্ত। এই তোমার এই কেরিয়ার লাইফে, মানে তোমার সাংবাদিকতার জীবনে কোন কোন মানুষগুলো সব থেকে বেশি ছাপ ফেলে গেছে, কাদের অবদান আছে? একটা তো কালান্তর তুমি বলেইছো, বাট আমি ব্যক্তিবর্গের কথা বলছি যে এদের থেকে শিখেছি প্রচুর। লিস্টটা দীর্ঘ, যাদের মধ্যে কিছু খুব চেনা, কিছু হয়তো ততটা চেনা নয়। ডেফিনেটলি আমি অঞ্জনদার কথা বলবো। অঞ্জনদা আমার মেন্টর, আমার এখনো মনে হচ্ছে ওনার বুদ্ধদেব ভট্টাচার্যের একটা ইন্টারভিউ হয়েছিল, তখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন, দূরদর্শন। তো এর বাইরে আমি যাদের সাথে কাজ করেছি, সুদীপ্তদা আছেন, দেবাশিস ভট্টাচার্য যিনি প্রয়াত হয়েছেন, অভিজ্ঞতা প্রয়াত হয়েছেন। তো এদের কাছ থেকে আমি নানানভাবে শিখেছি, নানান রকমভাবে শিখেছি। সরোজদা, খেলার সরোজদা আমাকে প্রথম, আমার মনে আছে যে সরোজদার কাছে আমি দুরু বুকে কপি নিয়ে গেলাম, ফার্স্ট দিন পুরো কপিটা পড়লেন, পুরোটা আমার সামনে পাঠিয়ে দিলেন প্রিন্টে। তো সেকেন্ড আবার যে কপিটা লিখতে দিলেন সেটাও আমি নিয়ে গেছি। তো ওখানে যেহেতু ফ্রিল্যান্স করতাম আমি, তো আমি লিখে টিখে কভার করে নিয়ে যেতাম। এবং তখন আমি যাতায়াত করতাম মির্জাপুর বাকিপুর থেকে, এবং আমার কালান্তরে অফিস যেতে হতো ওই 12:30-1 নাগাদ। মানে তখন তুমি মির্জাপুর বাকিপুর থেকে যেতে? ইয়েস। এবং আমি ভোরের ট্রেন ধরে, ফার্স্ট ট্রেন ধরে, আমার মাও ফার্স্ট ট্রেন ধরে শ্রীরামপুর স্কুলে যেতেন, আমি ফার্স্ট ট্রেন ধরে হচ্ছে কলকাতা আসতাম, এসে ময়দানের খবর করতাম, ময়দানে ঘুরতাম। এবং এখনও আমার মনে আছে যে কুন্তলা ঘোষ দস্তিদারেরা, উনি ওখান থেকে ময়দান থেকে আমায় মাঝে মাঝে ওনার অফিসে নিয়ে যেতেন, নিয়ে উনি ওনার কলিগরা আমায় খুব ভালোবাসতেন, মানে আমায় জোর করে ওখানে খাইয়ে দিতেন যে আরে বাচ্চা মেয়ে, সেই সকাল থেকে ঘুরছিস, এখন অফিস যাবি। এটা করে আমি কালান্তরে যেতাম, সেখানে আমি অফিস করতাম, পরে রাত 10টা 10 ট্রেন ধরে আমি বাড়ি ফিরতাম। আমার বাবা স্টেশনে দাঁড়িয়ে থাকতে আমি বাড়ি ফিরতাম। তো এই হার্ডশিপটার মধ্যে দিয়ে আমাকে বছরের পর বছর যেতে হয়েছে। পরবর্তীকালে তুমি কলকাতায় কবে শিফট করলে? যখন আমি আকাশ বাংলায় জয়েন করলাম, তখন আমি ওই এটা করতে পারলাম না, মানে ট্রেন খুব আনসার্টেন, কর্ডলাইনের ট্রেন তখন আরো সংখ্যায় কম ছিল, প্রচুর লেট করতো, এখানে ভীষণভাবে টাইম বাউন্ড, তখন আমাকে হেক্টিক হয়ে যেত। হেক্টিক না, আমার হেক্টিকে অসুবিধা ছিল না, আমি তারপরও বাড়ি যেতে চাইতাম, কারণ আমার বাড়ি বললাম জয়েন্ট ফ্যামিলি, আমার তখন দিদা, মানে ঠাকুমা বেঁচে, বাবা বেঁচে, কাকা বেঁচে, এখনো ছোটো কাকা আছেন, ছোটো কাকা কাকিমা আছেন, তখন আমার বাড়ি পুরো জমজমাট। তো আমার ওটা কোনোদিন হেক্টিক লাগতো না, আমি দিনের শেষে বাড়ি ফিরতেই চাইতাম, কিন্তু আমি সেটা ম্যানেজ করা আমার পক্ষে সম্ভব হতো না, কারণ আমাদের অফিস তখন সেক্টর 5-এ তখন গাড়ি ঘোড়া অত্যন্ত কম, মানে আমি এটা বলছি 2001 সাল। ও বাবা, মানে কিছুই নেই। হ্যাঁ। তো আমার পক্ষে কোনোভাবেই আমি অফিস করে বাড়ি থেকে এসে অফিস করাটা, তখন আমাকে শিফট করতে হলো কলকাতা, কিন্তু আমার বাড়ি এখনো ওখানেই আছে। ডেফিনেটলি ওখানে গেলে একটা আলাদা নিজের শিকড়ের টান মনে হয়। এখন বাড়ির লোক কি বলছে? এখন বাড়ির লোক তো ঠিক আছে, বুঝেছে, মানে ইনফ্যাক্ট মা এটা বলে যে না, আমরা তো বারণই করেছিলাম, মাও এটা বলে যে বারণ করেছিলাম। কেউই ভাবতে পারেনি যে আমি অত একটু আলসেও ছিলাম, ভীষণ আলসে, মানে হয়তো বাইরে একটুখানি খেলে এলাম, খেলে শুয়ে পড়লাম, ও দিদা এসে মাথায় হাত বোলাচ্ছে, গায়ে হাত বোলাচ্ছে, পায়ে হাত বোলাচ্ছে, ঠিক আছে, যে আহা, দিদা আল্লাদি বলতো, হ্যাঁ, তো যে আল্লাদি মানে নামেও আল্লাদি, কাজেও আল্লাদি, এরকম। তো ওইরকম আল্লাদি থেকে যে আমি এত পরিশ্রম করতে পারবো, এটা, এবং এত শক্ত কাজ, হ্যাঁ। কিন্তু আমার একটা খুব আক্ষেপ আছে, আমার বাবা 2006 মারা যান, আর বাবা মারা যাওয়ার ধাক্কাটা না নিতে পেরে আমার দিদা, আমার ঠাকুমা, দিদা হচ্ছে তার 2.5 মাসের মধ্যে মারা যান। তো বাবা আমার কাজের এই দিকটা দেখে যেতে পারেনি,